প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা যৌগের রাসায়নিক সংকেত কিভাবে লিখতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা যৌগমূলক অন্য কোনো মৌলের সাথে বন্ধনে আবদ্ধ হলে কিভাবে তাদের সংকেতটা লেখা হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার পরবর্তীতে আণবিক সংকেত ও গাঠনিক সংকেত নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। তাহলে আমরা গত ক্লাসের একটু রিভিউ দেখে নেই। যে গত ক্লাসে আমরা মূলত দেখে এসেছিলাম যে কিভাবে কোনো একটা যৌগের রাসায়নিক সংকেত লেখা হয়। আমরা জেনে এসেছিলাম মৌল বা যৌগমূলকের প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে কোনো যৌগ অণুকে প্রকাশ করাই হচ্ছে উক্ত যৌগের রাসায়নিক সংকেত। এখানে মৌল বা যৌগমূলক, তো মৌলের ক্ষেত্রে তার প্রতীক ব্যবহার করা হয় সংকেত, আর যৌগমূলকের ক্ষেত্রে তাদের সংকেত ব্যবহার করা হয়। পাশাপাশি এদের সংখ্যাটা আমরা ব্যবহার করি যে কয়টা মৌল কিংবা কয়টা যৌগমূলক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে কিংবা ওই বন্ধনটাতে আছে। এরপরে আমরা দেখে এসেছিলাম কয়েকটা নিয়ম অনুযায়ী আমরা তিনটি প্রধান নিয়ম দেখে এসেছি এবং তার পাশাপাশি কিছু ছোট ছোট নিয়ম দেখেছি তার আন্ডারে। এবং আমরা, তোমাদের মনে আছে, আমরা দেখেছিলাম যে যখন ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর সময় অণু গঠিত হচ্ছে তাদের যোজনী যদি সাধারণ কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না হয় সেক্ষেত্রে কি করা হয়, তাদের মৌলের প্রতীক দুটি পাশাপাশি লেখার পরে একটি মৌলের প্রতীকের পাশে অন্যটির যোজনী লিখতে হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড দেখে এসেছিলাম। এছাড়াও তোমরা দেখে এসেছো যে যদি কোনো যৌগমূলক একাধিক হয়ে যায় সেক্ষেত্রে তার পাশে ছোট করে সংখ্যাটা লেখা হয়ে থাকে। যেমন এখানে অ্যামোনিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 3, এখানে ফসফেটের ক্ষেত্রে আমরা 2 দেখতে পেয়েছি, আবার এখানে সালফেটের পাশে 3 দেখতে পেয়েছি। আরেকটা নিয়ম ছিল যে যদি পাশাপাশি মৌলের যোজনী সাধারণ কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেক্ষেত্রে, যেমন আমরা কার্বন ডাই অক্সাইডের দেখে এসেছিলাম, ফেরাস সালফেট কিংবা বোরন নাইট্রাইডের। তাহলে আজকের ক্লাসে আমরা এর পাশাপাশি নতুন কি দেখব? এর পাশাপাশি নতুন আরো কিছু সংকেত দেখব, যেখানে যেমন ধরো আমরা অ্যামোনিয়াম, তো অ্যামোনিয়ামের ক্ষেত্রে আমরা তার সংকেতটা জেনে এসেছি যে কি NH4+, তার চার্জ হচ্ছে +1, যোজন হচ্ছে 1। এই জন্য খুব সহজেই অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা লিখতে পারি, তাই তো? এরপরে আমরা যদি একটু বড় যৌগের দিকে যাই, যেমন আমরা কার্বনেটের দিকে যাচ্ছি, তো কার্বনেটের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে পাশে একটু বুঝিয়ে দেখাই এটা, যে কার্বনেটের ক্ষেত্রে সোডিয়াম কার্বনেট, তো এখানে সোডিয়াম এবং কার্বনেট, সোডিয়াম আয়ন এবং কার্বনেট আয়নকে ভাইয়া দেখাচ্ছি যে এই সোডিয়াম আয়ন এবং কার্বনেট আয়ন কি করবে, পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম কার্বনেটটা গঠন করে। তো আমরা জানি যে সোডিয়ামের ক্ষেত্রে তার যোজনীটা হচ্ছে কত, তার যোজনীটা হচ্ছে 1, আর কার্বনেটের যোজনীটা কত, 2। এখন যখন আমি সোডিয়াম কার্বনেট লিখতে যাব তখন এই সোডিয়াম এবং কার্বনেট তাদের প্রতীক এবং সংকেতকে পাশাপাশি লেখা হচ্ছে। তারপরে সোডিয়ামের যে যোজনীটা সেটা আমরা অপর যেই মৌলটা থাকবে কিংবা যৌগমূলক তার পাশে লিখব, আবার এখানে লিখব কার্বনেটেরটা, কিন্তু এক হলে সেটার ব্র্যাকেটে রাখার দরকার নেই। এজন্য আমরা খুব সহজেই Na2CO3 এটার মাধ্যমে বলি যে এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে গতদিনকার ভিডিও ক্লাস অনুযায়ী আমরা রাসায়নিক সংকেত লেখার যেসব নিয়ম শিখে এসেছিলাম সেগুলোই কিন্তু অ্যাপ্লাই করব আমরা বারবার। তাহলে পরবর্তী পয়েন্টটাতে আমরা চলে যাই। পরবর্তী পয়েন্টটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন কার্বনেট, তার মানে বাইকার্বনেট, তার সংকেতটা হচ্ছে HCO3-, তার চার্জটা হচ্ছে -1 এবং যোজনীটা হচ্ছে 1। তো আমরা জানি যে সোডিয়ামের যোজনী কত, 1, আবার বাইকার্বনেটের যোজনী 1, দুইজনের যোজনী 1, তার মানে কি তাদের এক্সট্রা কোনো সংখ্যা লাগছে না, মানে 2, 3, 4 এরকম কিছু আসছে না। তার মানে NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট কিংবা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এরপরে আমরা পরের উদাহরণটা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি আমরা কি ক্যালসিয়াম সালফেট। এখানেও আমরা আগের মতন কিছু জিনিস দেখতে পাবো, যে এখানে মূলত কি হয়, ক্যালসিয়াম 2+ এবং সালফেট আয়ন, এই দুটো আয়ন যুক্ত হয়ে কি করে, ক্যালসিয়াম সালফেট গঠন করে। তো আমি এখানে সংক্ষেপে শুধু ক্যালসিয়ামকেই লিখছি আর এখানে সংক্ষেপে শুধু সালফেটকেই লিখছি। ক্যালসিয়ামের যোজনীটা কত, 2, সালফেটের যোজনীটা কত, 2। এবার আমি যদি সংকেতটা তাদের লিখতে চাই তাহলে ক্যালসিয়াম তার পাশে SO4 লিখতে হবে এবং ক্যালসিয়ামের যোজনীটা লিখতে হবে সালফেটের ডান পাশে, আর সালফেটের যোজনীটা লিখতে হবে ক্যালসিয়ামের ডান পাশে, এইভাবে। কিন্তু এখানে
এটাও টু, এটাও টু, তার মানে ক্যালসিয়ামও দুটি, সালফেটও দুটি দাঁড়াচ্ছে সংকেতটা অনুযায়ী, তাই না? তার মানে আমরা কি করব, এখানে সাধারণ সংখ্যাটা কত, এখানে সাধারণ সংখ্যাটা হচ্ছে 2, তার মানে 2 দিয়ে আমি যদি ভাগ করি এটা কি দাঁড়ায়, Ca1 আবার SO4 1, এরকম একটা জিনিস দাঁড়ায়। কিন্তু আমরা তো 1 কে এখানে রাখবো না, আমরা কি করব, 1 থাকলে সেটাকে আর লেখা হয় না, এই জন্য আমরা একবারে লিখবো ক্যালসিয়াম সালফেট। একটু খেয়াল করো তো, এই এতগুলো স্টেপের কথা মাথায় রেখে আমরা কিন্তু ফাইনাল স্টেজটাতে এসে বুঝলাম যে ক্যালসিয়াম সালফেটের সংকেতটা হবে CaSO4। ওকে, কিন্তু তুমি যদি একবারে এই জিনিসটা করতে চাও তাহলে কিভাবে করবে? তুমি জানো যে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, সালফেটের যোজনী হচ্ছে 2। যেই মৌলগুলো বা যে যৌগমূলকগুলো যখন তারা পরস্পরের সাথে সংযুক্ত হয় কিংবা বন্ধন গঠন করে, একই যোজনী হলে তাদেরকে নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না, তাদের কোনো সংখ্যারও হিসাব নিকাশ লাগবে না, তাদেরকে তুমি সোজাসুজি বসিয়ে দেবে। কিরকম এই জিনিসটা একটু খেয়াল করো, যে আমরা জানি সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনেরও 1, এজন্য আমরা কি ডিরেক্ট সোডিয়াম ক্লোরাইড লিখে দিই। আমরা কিন্তু সোডিয়ামের নিচে ক্লোরিনের যোজনী 1, ক্লোরিনের নিচে সোডিয়ামের যোজনী 1 এরকম তারপরে NaCl লিখি না, আমরা কিন্তু একবারেই লিখে ফেলি। আবার তুমি চিন্তা করো, আমরা জানি যে ম্যাগনেসিয়ামের যোজনী 2, অক্সিজেনেরও 2, আমরা কিন্তু ডিরেক্ট লিখে ফেলি ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন থেকে তোমাকে এই জিনিসটা কাজে লাগাতে হবে, একই যোজনী যখনই হবে তুমি সাথে সাথে তার সংকেতটা লিখে ফেলবে। কিরকম? যেমন ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়ামেরও যোজনী 2, সালফেটেরও যোজনী 2, কোনো চিন্তা ভাবনা নেই, সাথে সাথে ক্যালসিয়াম সালফেট। আর ডানে নিচে কোনো সংখ্যা লিখারই প্রয়োজন পড়বে না এখানে। আবার বোরন নাইট্রেট লিখতে চাও তুমি বোরনের জানো তার যোজনী 3, নাইট্রোজেনেরও 3, লিখে ফেলো, বোরন নাইট্রাইট হয়ে গেল। তাহলে যাদের যোজনী সমান তাদেরকে তুমি সংকেত আকারে লিখতে কিন্তু একদমই সময় লাগার কথা না, কিন্তু যাদের যোজনী ভিন্ন তাদের ক্ষেত্রে আমাদের একটু সময় লাগবে। কেন সময় লাগবে? তুমি যেমন ম্যাগনেসিয়াম অক্সাইডের কথা যদি চিন্তা করো, ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে এখানে এদের যোজনী কি, যোজনীতে কোনো ভিন্নতা নেই, ম্যাগনেসিয়ামও কত 2, অক্সিজেনও 2, কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড কি তুমি এভাবে লিখতে পারবে AlO, অ্যালুমিনিয়ামের যোজনী 3 যেটা অক্সিজেনের এপাশে লিখতে হবে, আবার অক্সিজেনের যোজনী 2 যেটা অ্যালুমিনিয়ামের এখানে লিখতে হবে, এইটা হবে অ্যালুমিনিয়াম অক্সাইড। তো তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে, কিন্তু যে মৌলদ্বয়ের যোজনী সমান তাদেরকে কিন্তু খুব সহজেই তুমি লিখে ফেলতে পারো, যেমন এখানে তুমি দেখলে ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে বা ক্যালসিয়াম সালফেটের ক্ষেত্রে। আশা করি তুমি সহজেই যোজনীগুলো এখন পারবে। এবার আমরা পরের উদাহরণটাতে চলে যাই, যে হাইড্রোজেন সালফেট বা বাইসালফেট, তার আধান -1, যোজনী 1। এই যে দেখো সোডিয়ামের যোজনী আমরা জানি 1, বাইসালফেট কত 1, তাহলে কি সময় লাগলো আমাদের এটা লিখতে? একদমই সময় লাগবে না। আর আমরা খেয়াল করব যে আমাদের ধনাত্মক আধানটা কোনো সংকেত লেখার সময়, মানে ধনাত্মক আধান ধর্মী যে অংশটুকু সেটা সামনে বসবে, ঋণাত্মকটুকু পিছনে বসবে। আমি আরো সংক্ষেপে বলেছিলাম যে ধাতব ধরনেরটা সেটা প্রথমে বসবে, অধাতব যেটা সেটা পরে বসবে। কারণ তুমি খেয়াল করো এখানে অ্যামোনিয়াম হচ্ছে কি ধনাত্মক চার্জ, ধনাত্মক ধর্মী, এই জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সামনে বসেছে। আবার কার্বনেটের ক্ষেত্রে দেখো এই কিন্তু ঋণাত্মক চার্জ ধর্মী, সোডিয়াম কার্বনেট তুমি যখন লিখলে তুমি কিন্তু কার্বনেটকে সামনে লিখলে না, তুমি কিন্তু পরে লিখলে তাকে। তাহলে আমাদেরকে জানতে হবে যে কে পজিটিভ কে নেগেটিভ, কার চার্জ কিরকম। আর যদি কারো চার্জ না দেখা যায়, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে তো আমরা আয়নগুলোকে আনি না সংকেত লেখার ক্ষেত্রে, তোমাকে মনে রাখতে হবে যে ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু আর অক্সিজেন হচ্ছে অধাতু, সবসময় ধাতু আগে বসবে, অধাতুটা পরে বসবে। এরপরে আমরা সালফাইট দেখতে পাচ্ছি, ক্যালসিয়াম সালফাইটের উদাহরণ, কারণ আমরা জানি সালফাইটের যোজনী 2, ক্যালসিয়ামেরও যোজনী 2, খুব সহজে লিখে ফেললাম ক্যালসিয়াম সালফাইট। কোনো সংখ্যা আশেপাশে লিখবো না, কোনো ভাবাভাবি নেই, ডিরেক্ট আমরা করে ফেলতে পারবো। নাইট্রেটের ক্ষেত্রে চিন্তা করো যে নাইট্রেটের যোজনী হচ্ছে 1, সোডিয়ামের যোজনী 1, তার মানে সোডিয়াম নাইট্রেট। নাইট্রাইটের যোজনীও 1, তার মানে সোডিয়াম নাইট্রাইটও 1 টানে লিখে ফেলা যায়। ফসফেটের ক্ষেত্রে একটু ঝামেলা হবে, কারণ আমরা ক্যালসিয়াম ফসফেট লিখতে চাচ্ছি, তো এটাও আমি একটু করে দেখাই। ক্যালসিয়াম ফসফেটের ক্ষেত্রে চিন্তা করো, ক্যালসিয়ামের যোজনী কত 2 আর ফসফেটের যোজনী কত 3, তাহলে এই যে ক্যালসিয়াম ফসফেট তুমি যখন লিখতে যাবে তখন ক্যালসিয়ামের যোজনী 2টা কি ফসফেটের ডান পাশে ছোট করে, আর ফসফেটের যোজনীটা ক্যালসিয়ামের ডান পাশে ছোট করে, এটা হবে তার সংকেত। এখানে 3 আর 2 আছে, কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্যও নয়, তার মানে এটাই হবে আমার ফাইনাল সংকেতটা।
এরপরে তুমি হাইড্রোক্সাইডেরটা দেখো যে হাইড্রোক্সাইডের যোজনীটা কত, তার যোজনীটা হচ্ছে -1, সরি শুধু 1, তার চার্জ -1, এবং সোডিয়ামের যোজনীয় 1। তাহলে আমরা লিখে ফেললাম সোডিয়াম হাইড্রোক্সাইড। একইভাবে তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড লিখতে পারো। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখতে গেলে কি করা লাগবে চিন্তা করো একটু। ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2 আর হাইড্রোক্সাইডের যোজনী কত 1, তার মানে CaOH2। ক্যালসিয়ামের এখানে 1 হতো কিন্তু 1কে আমরা লিখবো না, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত এটা। আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3, ফার্স্ট ব্র্যাকেটটা কেন আসছে মনে পড়ছে? আমরা গত ক্লাসে দেখেছি যে যৌগমূলক সংখ্যা একাধিক হলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে আমরা সংখ্যাটা লিখবো ডান দিকে ছোট করে, মানে সাবস্ক্রিপ্ট। আচ্ছা আমরা এরপরে আমরা লাস্ট উদাহরণটা একটু দেখি। ফসফোনিয়ামের ক্ষেত্রে PH4+, এ হচ্ছে কি এখানে ক্যাটায়ন বা ধনাত্মক আধান বা ধাতুধর্মী বলতে পারো, এজন্য তার যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, তার মানে আমরা ফসফোনিয়াম ক্লোরাইডটাকে পেয়ে গেলাম খুব সহজেই। এবার আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে কি আণবিক সংকেত। আণবিক সংকেতটা কি? আণবিক সংকেতটা হচ্ছে একটি মৌল বা যৌগের অণুতে যে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং যে মৌলের পরমাণু যতটি থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত যেই সংকেতটা তাকে বলা হচ্ছে আণবিক সংকেত কিংবা রাসায়নিক সংকেত। অর্থাৎ একটু আগে পর্যন্ত আমরা যেই রাসায়নিক সংকেত দেখে এসেছি মূলত সেটাই কিন্তু আমাদের আণবিক সংকেত। তার মানে আণবিক সংকেতে তোমার ওই যৌগটাতে বা ওই অণুটাতে যে যেই মৌল বা পরমাণুগুলো ব্যবহার করা হয়েছে তাদের উপস্থিতি দেখাতে হবে, তারা কয়টি করে আছে সেটা দেখাতে হবে, যে জিনিসটা কি তোমার রাসায়নিক সংকেতকে নির্দেশ করে। তার মানে রাসায়নিক সংকেত আর আণবিক সংকেত হচ্ছে একই জিনিস। যেমন তুমি এখানে দেখো 3টি কার্বন পরমাণু আর 8টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটা প্রোপেন গঠন করে, যার সংকেতটা কি C3H8। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এখানে ঘটনাটা কি? এখানে হাইড্রোজেন তো সামনে হওয়ার কথা, কারণ আমরা জানি যে হাইড্রোজেন ধাতব ধর্ম কিছুটা প্রদর্শন করে, কিন্তু না, এখানে আসলে আমরা আয়নিক যৌগ দেখছি না, এটা হচ্ছে একটা সমযোজী যৌগ। ঠিক আছে, সমযোজী যৌগ অধাতুদের সমন্বয়ে গঠিত হয়। এখানে হাইড্রোজেনও অধাতু, কার্বনও অধাতু, এজন্য সংকেতটা এরকম। তাহলে C3H8। এখন প্রোপেনের এই যে C3H8 এই সংকেতটাকেই বলা হচ্ছে তার আণবিক সংকেত কিংবা রাসায়নিক সংকেত। এরকম রাসায়নিক সংকেত একটু আগ পর্যন্ত আমরা অনেক দেখে এসেছি, যেমন কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এরা সবাই কি এক একটা আণবিক সংকেত। এবার আমরা গাঠনিক সংকেতটা দেখতে চাই। গাঠনিক সংকেত কি? একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাটাকেই বলা হয় গাঠনিক সংকেত। কিরকম এই জিনিসটা? আমরা যদি গাঠনিক সংকেত সম্পর্কে বলতে চাই তাহলে তোমাকে খেয়াল করতে হবে যে গাঠনিক সংকেত লিখতে গেলে আমরা মূলত কি দেখাতে চাই, সেখানে দেখাতে চাই যে কোনো বস্তুর অণুতে তার উপাদান পরমাণু সমূহ পরস্পরের সাথে কিভাবে সংযুক্ত আছে। এজন্যই কিন্তু আমরা মূলত গাঠনিক সংকেতটাকে ব্যবহার করি। আর গাঠনিক সংকেতে মৌলের প্রতীকের পাশে কিন্তু মৌলের যোজনীর সমান সংখ্যক ক্ষুদ্র রেখা দ্বারা স্থাপন করা হয়। এই ক্ষুদ্র রেখাটাকে বলা হয় বন্ধন। যেমন আমি যদি খুব সংক্ষেপে কয়েকটি দেখাই তোমাকে, যেমন আমরা জানি হাইড্রোজেনের যোজনী কত 1। এখন আমি যদি হাইড্রোজেনের গাঠনিক সংকেত দেখাতে চাই, এটা হবে দেখতে কিছুটা এরকম। আবার অক্সিজেনের গাঠনিক সংকেত আমরা জানি অক্সিজেনের যোজনী কত 2, তার মানে O2 লিখলে আমরা কি হতো, সেটা অক্সিজেনের অণু হয়ে যেত। কিন্তু আমি তার গাঠনিক সংকেত দেখাতে চাচ্ছি অক্সিজেনের, তাহলে এটা হবে কি, আমরা একটু আগেরটাতে চলে যাই, এটা হবে দেখতে কিরকম, এটা হবে এরকম। তার মানে বোঝাচ্ছে যে অক্সিজেন কি একটা দ্বিযোজী মৌল, তার যোজনী দ্বিযোজী মানে কি দুটি, তার যোজনীর মানটা কত 2, আর এটা হচ্ছে কি একযোজী হাইড্রোজেন। আবার তুমি নাইট্রোজেনের কথা চিন্তা করো, নাইট্রোজেন কি ত্রিযোজী। এই যে দাগগুলো আমি দিচ্ছি এগুলো কি এক একটা বন্ধন, এই ছোট ছোট রেখাগুলো এক একটা বন্ধন নির্দেশ করছে। আবার কার্বনের কথা তুমি চিন্তা করো, কার্বন হচ্ছে চতুর্যোজী, তাই তো। এবার এই যে তুমি কার্বনটাকে দেখালে এটাই হচ্ছে তার গাঠনিক সংকেত, এই যে নাইট্রোজেনটাকে তুমি দেখালে এটাই হচ্ছে তার কি গাঠনিক সংকেত। এবার আমি যদি তোমাকে বলি তুমি আমাকে হাইড্রোজেন অণু তার গাঠনিক সংকেতটা দেখো, তুমি কি করবে? এই যে হাইড্রোজেন, এই যে আরেকটা হাইড্রোজেন, আর এই হাইফেনটা কি, এই যে সেই বন্ধনটা। আবার তুমি যদি পানির কথা চিন্তা করো তাহলে পানিতে কি হয় H2O, তার মানে অক্সিজেনের 2টা যোজনী আর হাইড্রোজেন প্রতিটার একটা করে যোজনী। খেয়াল করে দেখো
এটাকে যদি আমি একটু ভেঙে দেখাই, খেয়াল করো, অক্সিজেন তার এই যে দুটো হাত, এই হাইড্রোজেন কি করবে, তার হাতটা দিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হবে, আবার এখানকার হাইড্রোজেনটা কি করবে, তার হাতটা দিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হবে। তো তুমি সার্বিকভাবে কি দেখতে পাচ্ছ, তুমি সার্বিকভাবে কিন্তু এরকমই দেখতে পাবে, এই যে খেয়াল করো এরকম। তাহলে এই জিনিসগুলো তুমি বুঝতে পারলে। আবার আমি যদি তোমাকে আরো কিছু উদাহরণ দেখাই, যেমন কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এখানে এটা একটু ভিন্ন ধরনের। কার্বনের যোজনী কত 4, অক্সিজেনের যোজনী কত 2। এখানকার ঘটনাটা হচ্ছে এরকম। তার মানে দুটি অক্সিজেন পরমাণু ঠিকই আছে, একটি কার্বন পরমাণু ঠিকই আছে, কিন্তু এখানে বন্ধন কয়টা, এইখানে বন্ধন দুটো, আবার এখানে বন্ধন দুটো, তার মানে 4টা বন্ধন। তুমি এবার দাগ সংখ্যা গুনে গুনে তার যোজনীটা হিসাব করো। কার্বনের এই পাশে 2টা দাগ মানে 2টা বন্ধন, 2টা যোজনী ব্যবহার হয়েছে, আবার এই পাশে 2টা দাগ, তার মানে আরো 2টা, তার মানে কার্বনের 4টা বন্ধন মানে 4টা যোজনী তুমি দেখতে পাচ্ছ। আবার তুমি এদিককার কথা চিন্তা করো, এটা মুছে দিই একটু। অক্সিজেনের কথা চিন্তা করো, এই অক্সিজেনের বাম দিকে তুমি কি 2টা দাগ দেখতে পাচ্ছ, তার মানে অক্সিজেনের যোজনী 2। আবার অক্সিজেনের 2টা দাগ দেখতে পাচ্ছ, অক্সিজেনের যোজনী কত 2। একটু আগে ঠিক যেমন আমরা পানিরটা দেখে এসেছিলাম, এখানে চিন্তা করো, অক্সিজেনের এটা একটা যোজনী, আবার এটা আরেকটা যোজনী, ঠিক আছে, অক্সিজেনের যোজনী 2, একটা 2টা দাগ দিয়ে 2টা রেখা বা 2টা যোজনী। আবার তুমি হাইড্রোজেনের কথা চিন্তা করো, এই যে হাইড্রোজেনের এক যোজনী, এই যে হাইড্রোজেনের এক যোজনী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমি নাইট্রোজেন দেখাতে চাই, যে আমি N2 এটাকে দেখাতে চাই, কিন্তু নাইট্রোজেন তো তার যোজনী কত, তার যোজনী হচ্ছে 3। তার মানে এই নাইট্রোজেনের সাথে কি একটা দাগ দিয়ে যুক্ত হবে, বন্ধন কি একটা হবে না, বন্ধন এখানে 3টা। এই যে, তাহলে দেখো এই নাইট্রোজেনটারও কয়টা, 3টা হাত, এই নাইট্রোজেনটারও 3টা হাত। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা গাঠনিক সংকেতগুলো লিখি। গাঠনিক সংকেত আর কিছুই না, মূলত যোজনী বা বন্ধন এবং তার সাথে প্রতীকের সাহায্যে আমি কিভাবে এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন আমরা বইয়ের উদাহরণগুলোতে আবার ফিরে যাই। এখানে তুমি দেখতে পাচ্ছ যে কি, একটু আগের উদাহরণটা, 3টি কার্বন পরমাণু, 8টি হাইড্রোজেন পরমাণু প্রোপেন গঠিত করে, যার আণবিক সংকেতটা হচ্ছে C3H8। এবার C3H8 এই প্রোপেন যৌগে কার্বন পরমাণু কি করবে, 3টি একে অপরের সাথে শিকল আকারে যুক্ত হবে এবং অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করবে। আমি প্রথমে তোমাকে একে দেখাই, তারপরে ফাইনালি দেখাচ্ছি। কার্বনের যোজনী কয়টা, 4টা। এই 4টার মধ্যে একটা হাতে আরেকটা কার্বন যুক্ত হবে, তারও হাত কয়টা, 4টা। তার পাশে আরেকটা কার্বন, এরও হাত কয়টা, 4টা। তাহলে 3টা কার্বন তো পরস্পরের সাথে যুক্ত হয়েই গেল, বাকি হাতগুলোতে হাইড্রোজেন এসে এসে যুক্ত হবে। তাহলে খেয়াল করো, আমি কিন্তু খুব সহজেই পেয়ে গেলাম, এটা হচ্ছে কি আমার C3H8, যেটা কি প্রোপেনের সংকেত। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা মুছে দেই, আমরা এমনি অ্যানিমেশন দিয়ে দেখি। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে প্রোপেনের সংকেত। দেখো 3টি কার্বন একে অপরের সাথে কি বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে, এবং দেখো তুমি প্রতিটা কার্বনের দিকে তাকাও, এই কার্বনের চারিদিকে দাগ কয়টা, 1 2 3 4। এই 4টা দাগ কিন্তু প্রতিটাই এক একটা বন্ধন নির্দেশ করছে, কিংবা অন্য ভাষায় বলতে গেলে এক একটা যোজনী নির্দেশ করছে। এই কার্বনের চারিদিকে হাত কয়টা, 1 2 3 4, তার মানে কি যোজনী 4। এই কার্বনের চারিদিকে হাত কয়টা, 1 2 3 4, যোজনী কত, 4। আবার পানি H2O, এটা একটু আগে অনেকবার বলেছি, এটা আর বলছি না আলাদা করে। তুমি মিথেনের কথা এবার চিন্তা করো, যে মিথেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি কার্বন পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে, কয়টি হাত দিয়ে বা কয়টি রেখা দিয়ে, 4টি রেখা। তার মানে কার্বনের যোজনী 4 এখানে ফিক্সড আছে। হাইড্রোজেন, প্রতিটা হাইড্রোজেনের সাথে একটা একটা করে দাগ, তার মানে কি হাইড্রোজেনের যোজনীয় 1, বা হাইড্রোজেনও বন্ধনটা কি একটা বন্ধন দিচ্ছে প্রতিটা হাইড্রোজেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটা ব্যতিক্রমধর্মী যৌগ দেখি, যেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, যার সংকেতটা হচ্ছে H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড। এটা একটু ব্যতিক্রমধর্মী যৌগ, এই জন্য এই সংকেতটা আমি দেখাচ্ছি, এটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। এখানে খেয়াল করে দেখো, তুমি যখন এই সংকেতের দিকে তাকাবে তখন তোমার মনে হবে কি, যে এখানে হাইড্রোজেনের যোজনী, অক্সিজেনের যোজনী। একটু খেয়াল করে দেখো, নর্মালি আমরা পানি দেখলাম কি H2O, তাই তো,
যার সংকেতটা, যার গাঠনিক সংকেতটা হচ্ছে এরকম, অক্সিজেনের যোজনী 2, তোমার এখানে হঠাৎ করে তাকালে মনে হবে কি তোমার অক্সিজেনের যোজনীটা কত, 1, কিন্তু আসলে কি তাই? তুমি তার গঠনটা লক্ষ্য করো, এই অক্সিজেনটার জন্য তার এই যে একটা যোজনী, এই যে একটা যোজনী, মানে এই যে একটা হাত, এই যে একটা হাত, তার মানে অক্সিজেনের যোজনী 2, আমরা বুঝে গেলাম। আবার পাশের অক্সিজেনটার কথা চিন্তা করো, এই যে তার একটা হাত, এই যে তার একটা হাত, তার মানে অক্সিজেনের যোজনী কি 2। আর হাইড্রোজেনের যোজনী এই যে একটা, সরি, এই যে একটা হাইড্রোজেনের যোজনী আর এই যে একটা, তার মানে একই আছে। তাহলে সব সময় এই আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত তুমি যা জানো যেটা সঠিক সেটাই হবে। যেমন এখানে বাহ্যিক দৃষ্টিতে অক্সিজেনের যোজনী 1 মনে হলেও তুমি গাঠনিক সংকেত একে বুঝলা যে তার যোজনী, মানে অক্সিজেনের যোজনী কিন্তু আসলে 1 না, তার যোজনী আসলে 2 আছে, কিন্তু সংকেতটাই এমন যেখানে তোমাকে কি করবে, একটু মিসলিড করবে, মনে কর তোমাকে ভাবাবে যে এখানে হয়তো বা অক্সিজেনের যোজনী 1, কিন্তু আসলে তা নয়। এরকম ভাবে তুমি অজস্র যৌগের গাঠনিক সংকেত দিয়ে বুঝতে পারো যে সেখানে আসলে বন্ধনগুলো কিভাবে সজ্জিত আছে। যেমন আমি যদি এই উদাহরণটা তোমাকে দেই, এখানে তুমি লক্ষ্য করো, এখানে 2টি কার্বন এবং 1টি হাইড্রোজেন রয়েছে। এই যৌগটার নাম হচ্ছে ইথিন, এটা হচ্ছে একটা অ্যালকিন। এখানে কিভাবে সংগঠিত হয়, এখানে একটা ডাবল বন্ধন চলে আসে, একটা ডাবল বন্ড চলে আসে, এইটা হচ্ছে ইথিনের গাঠনিক সংকেত। তাহলে তুমি এবার লক্ষ্য করে দেখো যে কার্বনের যোজনী কত, 2টা কার্বনের যে কোনো একটা নিয়ে তুমি খেয়াল করে দেখো এই কার্বনের যোজনী কত, এই যে 1 2 3 4। আবার পাশের কার্বনের কথা চিন্তা করো, তার যোজনী কত, এই যে 1 2 3 4। আর হাইড্রোজেন প্রতিটার যোজনী কত, 1 1 করে। তার মানে তাদের যোজনী, তারা সংকেতে দেখে যেটা মনে হয়, গাঠনিক সংকেত তুমি লিখলে বা আঁকলে তুমি একদম স্পষ্ট ধারণাটা পেয়ে যাবে যে কিভাবে আসলে যৌগটা গঠিত হচ্ছে। তো এরকম তুমি তোমার চোখের সামনে যে যৌগগুলো পাবে তাদের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত প্র্যাকটিস করবে, যাতে করে এই প্র্যাকটিসের মাধ্যমে তুমি যেই কঠিন কঠিন মৌলগুলো, কঠিন কঠিন যৌগগুলো রয়েছে তাদের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত লিখতে পারো, যাতে তুমি পরীক্ষাতেও না আটকাও এবং রসায়নটা খুব ভালোভাবে শিখতে পারো, গাঠনিক সংকেতগুলো খুব ভালোভাবে শিখতে পারো। কারণ তুমি যতদিন কেমিস্ট্রি পড়বে এই গাঠনিক সংকেতটা তোমার লাগবেই। তাহলে আজকের ভিডিও ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা অষ্টক এবং 2 এর নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ।